সাহসের যে সাহসের প্রতিভূ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির, বাংলাদেশের মেয়েরা এখনো পর্যন্ত রাস্তাতে বের হলে বলে ওড়না ঠিক মতো করে পর, এখনো তারা কাজে গেলে তাদেরকে নোংরা সব কমেন্ট পাস করা হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে দশকের পর দশক এই দেশে রাজনীতি করেছেন, বাবা মা সবাইকে মেরে ফেলেছেন। তিনি রাজনীতি করেছেন, দল ৫টা ৬টা ভাগে বিভক্ত ছিল, সবাইকে এক করেছেন, রাজনীতি করেছেন, পিতার হত্যার বিচার করেছেন, আমাদের জন্য তো জাতির পিতা সেটার হত্যার বিচার করেছেন, জাতীয় চার নেতা রাজাকার আলবদর বিচার করেছেন। সংসদে দাঁড়িয়ে তিনি আমেরিকার সমালোচনা করেছেন, আমেরিকাকে সাম্রাজ্যবাদী শক্তি বলেছেন, বিবিসি সাক্ষাৎকারে বলেছেন, আল জাজিরাতে বলেছেন। আমাদের এই বাংলাদেশের কন্যাকে আমরা কুল মনে করি না, আমরা কুল মনে করি একটা টোকাই, একটা চোর, গণভবন থেকে জুতা চুরি করেছে, এইটাকে আমরা কুল মনে করি। সো এই যে নেত্রীকে তখন যেটা হয়েছে যে ইন্ডিয়ান আমার কিছু বন্ধু বান্ধব ছিল, বাংলাদেশের সামরিক বাহিনীতে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, যারা আমাকে বিভিন্ন সময় এসে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে এটা কনভে করবার জন্য তিনি যাতে আমেরিকার বিরুদ্ধে কথাবার্তা ওপেনলি না বলেন। আমি যে ব্যাপারটা পৌঁছাতে পারিনি, দেখেন আমার সাথে তো মাননীয় প্রধানমন্ত্রীর 5ই অগাস্টের আগে সরাসরি যোগাযোগ ছিল না যে আমি ওনাকে রিচ করতে পারছি। তখন আমাকে যেটা করতে হতো, তখন হতো হয়তো বা কোনো মন্ত্রীর মাধ্যমে হতো, কোনো এমপির মাধ্যমে হতো, সেই যোগাযোগ ছিল, কিংবা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হতো, যেখানে আমাদের বন্ধু বান্ধবরা রয়েছে সেই সূত্র ধরে। বুঝতে পারছেন ব্যাপারটা? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে তো কিছু প্রোটোকল লাগে, যে কেউ তো আসলে পারে না। এখন যেহেতু 5ই অগাস্টের পরে নেত্রী যেহেতু তৃণমূলের সাথে খুবই কথা বলছেন, যাচ্ছেন, এর আগেও যেতেন, তখন যে যেতে পারতেন না তা না, কিন্তু আমি পারিনি, অন্যরা পেরেছেন নিশ্চয়ই। ফলে সেই কারণে আমি ওইটা ওনাকে কনভে করতে পারিনি। যদি আমার সেই ক্ষমতা থাকতো, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতাম না যে আপনি আমেরিকার এগেনস্টে কথা বলা বন্ধ করেন। এই কারণে আমি বলতাম না, সেটা হচ্ছে যে আমি তো আমেরিকাকে সাম্রাজ্যবাদী শক্তি মনে করি, এবং তিনি যা বলেছেন তিনি তো কোনো অন্যায় বলেন নাই। পোর্টগুলো সব নিয়ে নিতে চেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো আটকে দিয়েছে। সবগুলো এলএনজি টার্মিনাল নিয়ে নিবে বঙ্গোপসাগরে আমেরিকা, মাননীয় প্রধানমন্ত্রী সেটা দেবেন না। আমাদেরকে বারবার বলছে আমরা চায়নার ঋণের ফাঁদে পড়েছি। তিনি বলেছেন যে তাহলে তোমরা ঋণ দাও, ঋণও দেবে না, আবার চায়নার থেকে টাকাও নিতে দিবে না। উনি তো খুবই বোল্ড, উনি সেটা প্রকাশ্যে বলেছেন। আপনি এখন কোন নেতাকে দেখাতে পারবেন, এই বাংলাদেশ তো বাদ, পৃথিবীর কোন নেতাকে দেখাতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর মতো বলেছে যে আমাকে আমেরিকা হত্যা করতে চায়, সেন্ট মার্টিন তারা নিয়ে নিতে চায়, একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়? আমার কথা বুঝতে পারছেন? ফলে উনি এটা বলেছেন, এবং উনাকে আমি জানি যে ওনাকে অনেকেই মানা করেছেন যে আপনি প্রকাশ্যে এটা বললেন না, বাট ওনার কাছে যেটা সঠিক মনে হয়েছে সেটা তিনি বলেছেন। দেখেন আজকে বাণিজ্য চুক্তি করেছে, আপনারা সবাই জানেন। আমি জানি না আপনাদের এখানে কয়জন সেই বাণিজ্য চুক্তিটা পড়েছেন। আচ্ছা আমি একটু দেখি তো কয়জন পড়েছেন সেই বাণিজ্য চুক্তি। এখানে দেখা যাচ্ছে এতগুলো মানুষের মধ্যে 7 জনের মতো মনে হয়েছে, আমি ভুল না করে থাকলে। আপা পড়েছেন, এখানে পেছনে কয়েকজন দেখতে পড়েছেন। এটা একটা ভয়ঙ্কর চুক্তি। আমি আপনাদেরকে এই চুক্তির 4টা 5টা লাইন বলি, তাহলে আপনার সাথে আরো এই যে সাম্রাজ্যবাদী শক্তির কথা বলা হচ্ছে। আমেরিকা থেকে গরুর মাংস আসবে, মুরগির মাংস আসবে, শুকরের মাংস আসবে। বাংলাদেশে কজন মানুষ শুকরের মাংস খায়? আচ্ছা শুকরের মাংস বাদ দিলাম আমি, ধরা যাক যে বাংলাদেশে আসবে, সেটা ধরেন বিদেশি ডেলিগেটসদের জন্য আসবে, তারপরে আপনার আমাদের পাহাড় অঞ্চলে সেখানে আসবে, ওরা আমেরিকার থেকে শুকরের মাংস আমদানি করে খাবে, মানে ওইটাও অলিক। তারপরে আমি যুক্তির ক্ষেত্রে ধরে নিলাম এটার হালাল হারাম সার্টিফিকেট, অর্থাৎ গরু মাংস আসছে, মুরগির মাংস আসছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম, সে হালালের কোনো প্রশ্নই করতে পারবে। গাড়ির যন্ত্রাংশ আসবে, আমি সেটাকে প্রশ্ন করতে পারবো না, কারণ ওদের যে সার্টিফিকেট সেটা আমাকে মেনে নিতে হবে। ঔষধ আসবে, এখানে অনেক ডাক্তার আছেন, মিল্টন ভাই আছে, আরো ভালো বলতে পারবেন, যে ঔষধ আসবে কোনো বাধা ছাড়া। চায়না থেকে আমরা কোনো টেলিকমিউনিকেশন দ্রব্যাদি কিনতে পারবো না। আমেরিকার সাথে প্রবলেম আছে এমন কোনো কান্ট্রির কাছ থেকে আমরা কোনো জাহাজ কিনতে পারবো না, কোনো পণ্য কিনতে পারবো না। আমরা কাস্টমসে কার থেকে আমদানি করি, রপ্তানি করি, তার প্রত্যেকটা তথ্য আমেরিকাকে দিতে হবে। তারপরে হচ্ছে ইপিজেড গুলোতে যে কোনো ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট ঢুকে যেতে পারবে উইদাউট এনি নোটিস, এইরকম আইন করতে হবে বলে এখানে লেখা আছে যে তোমাদেরকে এইরকম একটা আইন বানাতে হবে। তারপর হচ্ছে কপিরাইট আইন, এগুলো সমস্ত কিছু, মানে আমেরিকাতে যে আইন, আমাদের আইন দিয়ে আমরা কথা বলতে পারবো না। আমাদের সভরেন্টি বলে যে শব্দটা আছে, এটা কমপ্লিটলি জাস্ট গন।
তো এই যে আপনাদের মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি থাকলে তার মৃত্যুর আগ পর্যন্ত এই ধরনের কোনো কন্ট্রাক্ট হতে পারতো? আমি আপনাকে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। 5ই ফেব্রুয়ারি ঠক ঠক করে 32 নম্বর ভাঙছে, একদম পার্সোনাল একটা অভিজ্ঞতা। আমি তো ধরেন মানে স্রোতের মতো শুধু কাঁদছি, চোখ দিয়ে পানি পড়ছে, কি করবো, অসহায়ের মতো বসে আছি লন্ডনে। ইংল্যান্ডের সময় ধরেন রাত্রের 1টা বা সামথিং, দিল্লিতে তখন মনে করেন 6টা বা এরকম কিছু একটা বাজে। আমি ফোন দিয়েছি, আপা ফোন ধরেছে, আপা খুব বিরক্ত হয়েছেন, বলছেন যে তুমি কাঁদো কেন? তো যেই ফোন দেয় সেই কাঁদে, তোমরা কাঁদলে কেমনে হবে, এইভাবে উনি বলেছেন যে কাঁদা যাবে না। তখন আমি ওনাকে বোকার মতো বলছি, আপা এদের সাথে কোনোভাবে ঠিক করে ফেলা যায় কিনা, মানে আমেরিকানদের সাথে কোনোভাবে, মানে ওরা যা চায়, আমি এমনিই বলেছি আপা যা চায়। আপা তখন বলে যে আমাকে একটা অ্যান্সার করেছে, বলেছে বঙ্গবন্ধুর মেয়ে কখনো অন্যায় আপোষ করে না। এই কথাটা উনি বলেছেন আমাকে ফোনে। অর্থাৎ উনি ক্ষমতা টমতা ওনার কাছে কোনো ম্যাটারই না, উনার কাছে পুরো ব্যাপারটা হচ্ছে দেশ। 5ই অগাস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো পর্যন্ত, আমি আরেকটু আগে থেকে যাই, বাট 5ই অগাস্টের পর ধরেন আমরা কথা বলা শুরু করেছি, তখন অনেকের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছিল, আমাদের নেতারা কথা বলতে পারছিল না। আমরা পুরো ব্যাপারটাকে একটা টিম হিসেবে মনে করতাম যে আজকে সিরাজ ভাই কথা বলতে না পারলে ওনার প্রক্সি আমি দিব, আবার আমি যখন আমার একটা প্রবলেম হবে সিরাজ ভাই সামনে চলে আসবে। অর্থাৎ আমরা এটা কোনোভাবে মনে করি না যে আমাদের অমুক নেতা কথা বলছে না কেন, আমি এইভাবে ব্যাপারটা দেখি না। হ্যাঁ, ধরা যাক যে আমাদের একজন এমপি কে দেখা যাচ্ছে না, তার মানে এই না যে এমপি খুবই খারাপ, এখন নাই। আপনারা তো জানেন না যে এমপি আসলে আপনার পেছনে কি করছেন, নেতাকর্মীকে কি টাকা দিচ্ছেন, কেমনে বলছেন, প্রত্যেকটা ঘটনার একটা স্ট্র্যাটেজি আছে। ফলে আপনাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 5ই অগাস্টের পরে আমাদের নেতাকর্মীরা, বিশেষ করে তৃণমূল, সুপার অ্যাক্টিভ এবং তারা কাজ করছেন। এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ টিকে আছে কিভাবে, এখনো আমরা কিভাবে প্রাসঙ্গিক, এখনো ওদের প্রত্যেকটা আপনার এবি জোবায়ের এবং এই যে সিদ্দিক, এদেরকে মোসাদ্দেক, এদেরকে এমন পেটালো, তো পুরো আচরণ, পুরো কথা হচ্ছে আমাদেরকে নিয়ে, বলে যে ওরা তো আমাদেরকে দোষর বা ধূসর বলে, মানে ফ্যাসিস্টের ধূসর বলে, তাই না? বানানটাও ঠিক মতো জানা যায়। এই ফ্যাসিস্টের ধূসররা পাঠিয়েছে, হচ্ছে ফ্যাসিস্টের ধূসর। আমরা এখনো প্রাসঙ্গিক, ওদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা প্রাসঙ্গিক। আমরা কেন প্রাসঙ্গিক? বিকজ আমরা অ্যাক্টিভ। সো এই যে দেখেন রেফারেন্সটা কাট দিল ছাত্রলীগের, ছাত্রলীগও ভালো ছিল, প্রধানমন্ত্রীও ভালো ছিল, এইভাবে বলতো না। আমরা আসলে অল দ্য টাইম অ্যাক্টিভ, ওদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা অ্যাক্টিভ এবং প্রাসঙ্গিক। রক্ত ঘামের এই মানুষগুলো, গ্রামের মানুষ, যেই মানুষটা ধরেন চায়ের দোকানে ঝিম মেরে বসে থাকে, পায়ে কাদা, কারণ তো সে মাত্র ক্ষেত থেকে আপনার চাষ করে এলো, এরা হচ্ছে তৃণমূল, এরা কাজ করেছে গত 2টা বছর ধরে। দেখেন, যেহেতু আমাদের প্রকাশ্য রাজনীতিগুলোকে তারা নিষিদ্ধ করেছে, আমাদের গ্রেফতারের ব্যাপার আছে, প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে আটক আছে। ফলে আপনি হয়তোবা যেই অ্যাক্টিভটা মিন করেন, এরকম একটা ক্রান্তিকালীন সময় আমাদের অ্যাক্টিভনেসটা একটু ডিফারেন্ট। আমরা হয়তোবা সারফেসে না থেকে একটু নিচে কাজ করছি বা বিভিন্ন জায়গাতে কাজ করছি। আপনি আমাকে একজন কর্মী ধরতে পারেন, আমার কাজের একটা স্টাইল আছে, এইভাবে করছি। মিল্টন ভাইকে ধরতে পারেন, গামা ভাইকে ধরতে পারেন, এখানে সিরাজ ভাইকে। বাংলাদেশে যারা আছেন তারা অ্যাক্টিভ, তারা রেডি। আপনি জানেন না যে তৃণমূলের সাথে আমার যে যোগাযোগটা আছে, অন্তত সেইটার জন্য বলতে পারি আমি কয়েকশো মিটিংয়ে গেছি, উপজেলা, জেলা, কমিটি, রোড ঘাট, এমনকি কোনো একটা সুনির্দিষ্ট গলির মিটিংয়ে আমি গেছি, যে এই গলির যারা আওয়ামী লীগ আছে তাদের মিটিংয়ে আমি টেলিগ্রামে গেছি। প্রত্যেকটা মানুষ অ্যাক্টিভ আছে। আমি আপনাকে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই লক্ষ লক্ষ নেতাকর্মী প্রত্যেকে অ্যাক্টিভ আছে। এবং আরো একটু আসার কথা আপনাকে আমি শোনাই, যারা রিটায়ার করেছিলেন তারা ফেরত এসেছেন। এই টিমের কথা ধরেন, আমাদের পিয়াল ভাই, সুশান্ত দা, তারপর হচ্ছে আরো কারা কারা যেন আছে, শরীফ আজাদ, তারপরে হচ্ছে আরেকটা ছেলে আছে সেলিম, ও কেমিক্যাল আলী। সো এই মানুষগুলো কিন্তু খুব বেশি সারফেসে আসতো না। এই মানুষগুলো যদিও তাদের সাথে হয়তো আমাদের নানানভাবে মেলে না, ডাজন্ট ম্যাটার, এই যুদ্ধে আমরা সব এক। আমাকে বলছে যে নিজুম ভাই, খালি একটু সুযোগ পাই, সুযোগ পেলেই তো তারা মিছিল বের করছে, এটা করছে। দে আর অল রেডি। আমার কথা হচ্ছে
প্রত্যেকটা মানুষকে আমি এখন কাজে লাগাতে চাই, কারো শত্রুতা আমি করতে চাই না। যেই মানুষটা লালবদর হয়েছিল, যেই মানুষটা 5ই আগস্টের আগে ভুল বুঝেছে, আমাদের বিরুদ্ধে গেছে, সে এখন আমাদের পক্ষে কাজ করতে চায়, মর্ম বেদনায় ভুগছে, প্রায়শ্চিত্ত করছে, তাকে আমি অ্যাকোমোডেট করতে চাই। ইয়েস, আমি হয়তো বা তাকে আজীবন একটা সন্দেহের একটা আবরণ আমার থাকবে, তুমি আবার বিপদে পড়লে আমার বিরুদ্ধে যাবা না তো, তাই তো? কিন্তু আমি তাকে কাজে লাগাতে চাই। যারা ধরেন কোটিপতি হলো, অনেক টাকা পয়সা করলো, তাদেরকে আমি আসলে জেনারেশন ডিসিভ বলি না, তাদেরকে আমি বলি দুর্ভাগা বলি। কারণ হচ্ছে এরা হচ্ছে চুরির মালামাল নিয়ে এরা বসে আছে, বুঝতে পারছেন? ফলে এরা বরঞ্চ বেশি দুর্ভাগা। আর যারা কিছু পেল না, তারা কিছু পেল না তা না, তারা আসলে ভুল মরিচিকার পেছনে ছুটেছে এবং একটা ডিরেইলড হয়েছে, সেটা আমি বলি। দেখেন, আমি একটা কথা বলি, সেটা হয়েছে যে 5ই আগস্টের আগে যারা, ধরা যাক রাস্তার মধ্যে যদি লাশ পড়ে দেখা যায়, সাধারণ মানুষের পারসেপশনটা কি? সে মনে করে যে সরকারের এটা দায়িত্ব ছিল, এটা করতে পারে নাই, ফলে সমস্ত তার রাগ চলে যায় হচ্ছে গভর্নমেন্টের দিকে। আর এটা তো খুবই সত্যি কথা যে এটা অনেকটা ওই বাটারফ্লাই ইফেক্টের মতো হয়েছে। সবাই বলছে, তাই আমিও বলছি, একটু প্রোফাইল পিকচারটা লাল না করলে একটু কুল হচ্ছে না ব্যাপারটা, এরকমও অনেকে আছে। আমি এরকম অনেকেই চিনি যারা, বেশিরভাগই ওরা এই জায়গাতে ওরা সফলতা পেয়েছে এই কারণে, কারণ তারা আমাদের মধ্য থেকে লোক পেয়েছে। আমাদের এমপিজের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, আমি সেই নাম উল্লেখ করতে চাই না, বলতেও চাই না। আমাদের বন্ধু বান্ধব, আমার 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 একেবারে এটাকে কি বলে, যে একেবারে ছোট্টবেলার বন্ধু, হ্যাঁ, আমি নাম উল্লেখ করবো না। আমার কিন্তু একদম ছোটবেলার বন্ধুরা দুজন পেছনেও আছে। আমাদের এই বন্ধু সার্কেলের মধ্যে এমনও আছে যে তারা ভুল বুঝেছিল সেই সময়টা, তারা দল বল নিয়ে রাস্তায় নেমেছিল, এখন তারা হাই হুতাশ করছে। একটা সময় আমি অসম্ভব রকমের রিজিড ছিলাম, যাদেরকে ক্ষমা করা যাবে না। আমার 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 পিএইচডি করা বন্ধু ক্যানবেরাতে থাকে, নাম বলবো না, কিন্তু সেও ডিরেল্ড হয়ে গেছে। উইদিন 7 ডেজের ভিতরে সে বুঝে ফেলেছে যে এটা একটা হোক্স ছিল, একটা ধোঁকা ছিল। দেখেন, আমরা তো একটা রাজনৈতিক দল, আমরা তো ধরেন এখানে ওই জোনায়েদ সাকির মতো ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদ নিয়ে সারা বছর কপচানো পার্টি না। আমরা পলিটিক্যাল পার্টি, আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা মানুষকে সার্ভ করতে চাই, আমরা আমাদের মতো করে এই মুক্তিযুদ্ধের চেতনা, যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধের আমাদের যে স্পিরিট, আমরা এইভাবে দেশটাকে গড়তে চাই। ফলে একটা বড় জেনারেশন ঠিক কিভাবে আমাদের হাতছাড়া হয়ে গেল, এটা আমাদের প্রথম কনসার্নের বিষয়। ফলে আমাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা আছে, অ্যাটলিস্ট আমার কাছে আছে, যে আমরা যাতে তরুণদেরকে টার্গেট করে কথা বলি। আমি দেখবেন আমার কথার প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আমি এক সময় এদেরকে কথায় কথায় টোকাই বলতাম, আমি জানি না আপনারা লক্ষ্য করছেন কিনা। না, এখন আমি একটু কম বলি। এখন আমি একটু কম বলি এই কারণে, কারণ আমি আসলে যাদেরকে আমি মিন করে টোকাই বলেছি, তারা আসলে আজীবনই টোকাই থাকবে। কিন্তু আসলে অনেকেই বলে যে ভাই আপনি, এটা তো সবার গায়ে এই জিনিসটা চলে যায়। অনেক ছেলে পেলে আছে, যেমন ব্র্যাক ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, সে সাময়িকভাবে ভুল বুঝেছিল। ফলে আমি কনসিডার করি যে 80 বছর বয়স যার হয়েছে, তিনি ওইটা ধরেন কমিউনিকেট করতে পারবে না একটা 20 বছরের বাচ্চার সাথে। আমি পারবো, আমার থেকে আরো বয়স যারা কম তারা আরো বেশি পারবে। এই কারণে আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছি সেটা হচ্ছে যে এই তরুণ সমাজকে তার প্রাউডের জায়গাগুলা বোঝানো, এইটা বোঝানো যে মাননীয় প্রধানমন্ত্রী তোমার প্রাউডের জায়গা, তুমি যেটাকে কুল মনে করো, যে কুল ডুড বলি না, তোমার কুল ডুড আসলে শেখ হাসিনাই। বিকজ এই সাম্রাজ্যবাদীদের, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে সাম্রাজ্যবাদীদেরকে চোখ রাঙানো দেওয়া, এটা আপনার রোমান্টিসিজম না, এটা ট্রুথ, অ্যান্ড শি ডিড ইট। সো আমরা আসলে এই তরুণ, এই হারানো তরুণদেরকে আমরা আমাদের কাছে আনতে চাই। নট নেসেসারি যে তারা আমাদেরকে ভোট দেবে সেই কারণে, অ্যাটলিস্ট এইটা বোঝানো যে আমরা তোমাকে আসলে খুন করতে চাইও না, চাইওনি। কিছু কিছু ব্যাপার আছে যেটা ধরেন ওই ব্যাপারগুলো আসলে পলিটিক্যাল আইডিওলজি থেকে ঘৃণা আসে না। আমরা একটা কথা বলি, কথাটা শুধু সমাজে বলাটা ঠিক হবে কিনা জানি না, ম্যাক্সিম এভাবেই নেন যে কুত্তার লেজ কখনো 12 বছর চোঙ্গাতে রাখলে এটা ঠিক হয় না। আমাদের টার্গেট হওয়া উচিত, বা ভেবে দেখার ব্যাপারটা হওয়া উচিত, যে একটা ফুল জেনারেশন আমাদের এগেইনস্টে, বা একটা বড় একটা অংশ কথা বললো কিভাবে,
আপনি এইটাকে যদি অ্যাভয়েড করে চোখ বন্ধ করে বসে থাকেন, ওই মিরকাট পাখির নাম শুনেছেন? মিরকাট মিরকাট পশুটার নাম শুনেছেন? আচ্ছা, মিরকাট নামে একটা পশু আছে, ও মনে করে যে ও চোখ বন্ধ করে রাখলে সব অন্ধকার, আর কিছুই হচ্ছে না দুনিয়াতে, অথচ ও চোখ বন্ধ করে রাখলেও পৃথিবী চলে। ফলে আমাদেরকে মিরকাট পশুর মতো হলে হবে না, আমাদেরকে এইটা স্বীকার করে নিতে হবে যে একটা তরুণও যদি আমাদের এগেনস্টে যায়, গেছে, এইটা ফাইন্ড আউট করে ওদেরকে আমাদের ঘরে আনতে হবে। আমি ওকে বলবো না যে তুমি আমাকে ভোট দাও, কিন্তু আমি ওকে এইটা বলবো যে দেখো আমি এইটা করেছি। এই যে বাকশাল বলছেন, এটা বলেছেন, আপনি জরিপ চালান, এই রুমের মধ্যেই জরিপ চালান, আপনি খুবই ন্যূনতম মানুষ পাবেন যে বাকশালের গঠনতন্ত্র সম্পর্কে ন্যূনতম ধারণা আছে। ঠিক আছে? সুতরাং আমরা এখন আমি ব্যক্তিগতভাবে যে স্ট্র্যাটেজিটা নিয়েছি সেটা হচ্ছে যে আমি ডকুমেন্ট ধরে ধরে কথা বলি, ডকুমেন্ট নিয়ে এসে কথা বলি, এবং আমি তরুণদের সাথে অনেক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যাই, যাতে করে এই তরুণরা আস্তে আস্তে শেখে। এটাই মনে করি দেশের প্রতি আমার ডিউটি একটু কি।